দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব দেশের বৈদেশিক বাণিজ্যের যে হিসেবগুলো সেগুলোর কি অবস্থায়, অর্থাৎ এক্সটার্নাল ব্যালেন্স, যেটার মাধ্যমে আমরা ক্রস বর্ডার যে ট্রানজ্যাকশনগুলো করে থাকি, লোনের পেমেন্ট বা আমরা ফরেন এড কতটা পাচ্ছি এবং সেটা সর্বশেষ স্থিতি কি অবস্থা। যেহেতু সারা পৃথিবীতে যে ইরান যুদ্ধের পর যে সিচুয়েশন তৈরি হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, এই সব কিছু মিলে আমাদের অভ্যন্তরীণ বাজারে ফরেক্স মার্কেটে কি অবস্থা, সেই বিষয়গুলো কিন্তু এই স্টেটমেন্টে উঠে আসে যে আমাদের বাণিজ্য ঘাটতি, আমরা কোন অবস্থায় আছি, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আমাদের ইনফ্লো আউটফ্লো কি অবস্থায় আছে, আমরা কি সংকটের মধ্যে আছি নাকি আমরা স্বস্তির মধ্যে আছি, সেগুলো এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। তো আমরা রিসেন্টলি যে স্টেটমেন্টে রিলিজ হয়েছে জুলাই জানুয়ারি এই ফিসকাল ইয়ারের প্রথম 7 মাসের, এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের ASM সাদ। আমরা তার সঙ্গে আমিও আলোচনায় যুক্ত হব। আমরা এই বিষয়গুলো, এই অ্যাকাউন্টের হিসেবগুলো জানবো। সাদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি প্রথমে যদি একটু বলেন যে আমাদের বাণিজ্য ঘাটতি এবং অন্যান্য অ্যাকাউন্টগুলোর কি অবস্থা এখন। ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য আমাকে। আমরা যদি দেখি যে আমাদের চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম 7 মাসে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 13.5 বিলিয়নের উপরে, যা আগের অর্থ বছরে একই সময় থেকে ডলার 13.5 বিলিয়ন ডলারের উপরে, যা আগের অর্থ বছরের থেকে প্রায় 2 বিলিয়ন ডলারের মতো বেশি। তো এটা আসলে মূলত আমরা যদি ব্যালেন্স অফ পেমেন্টটা যদি ঘেটে দেখেছি, সেখানে মূলত মেইন কারণ আমাদেরকে বলছে সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কমে যাওয়া এবং ইম্পোর্ট বেড়ে যাওয়া। এটার কারণেই হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতিটা এত দাঁড়িয়েছে। এবং আমরা যদি দেখি যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মানে ট্রেড ব্যালেন্স, সেটার সাথে হচ্ছে যে রেমিটেন্স আছে, সেটার একটা সামঞ্জস্য আমরা যদি দেখি যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমাদের ঘাটতি দাঁড়িয়েছে 381 মিলিয়ন ডলার, যেটা আগে ছিল 1.31 বিলিয়ন ডলার, মানে আমাদের ঘাটতিটা কমেছে। তো বাণিজ্য ঘাটতি আসলে বেশি হওয়ার পরেও আমাদের হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আগে থেকে ইমপ্রুভ হয়েছে। এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে রেমিটেন্স যেটা এসেছে দেশে, সেটা প্রায় 19.43 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স এসেছে, যেটা আগের অর্থ বছরে একই সময় ছিল 15.96 বিলিয়ন ডলার। অর্থাৎ আমার ট্রেড ডেফিসিট হওয়া সত্ত্বেও আমার বিপুল পরিমাণে রেমিটেন্স প্রবাহ থাকার কারণে আমার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে আসলে ইমপ্রুভ করতে সাহায্য করেছে, ঘাটতি কমিয়ে আনতে সাহায্য করেছে। এবং আমরা যদি অন্যদিকে যদি দেখি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু আসলে উদ্বৃত্ত হয়েছে 2 বিলিয়ন ডলারের উপরে, যেটা আগের অর্থ বছরে একই সময় ছিল 331 মিলিয়ন ডলার। এটার মূল কারণ হিসেবে আমরা অর্থনীতিবিদদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এটার মূল কারণটা হচ্ছে যে মিডিয়াম এবং লং টার্ম যে লোন আছে সেটা আসলে কমে গেলেও মূলত সেই ট্রেড ক্রেডিট আসলে মানে তার পজিশনটা ভালো হওয়ার কারণে বেড়েছে, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের ইমপ্রুভ হয়েছে। মানে এখন আমরা যদি বলি ট্রেড ক্রেডিটটা কি, যে আমাদের যে এক্সপোর্ট আমাদের দেশ থেকে যা করা হয়েছিল সেটার যে ওভারডিউটা, সেই ওভারডিউটা হচ্ছে আমাদের দেশে আসা বেশি শুরু করেছে, মানে ব্যাক আমরা বেশি পাচ্ছি ওভারডিউটা এক্সপোর্ট। যেহেতু ডলারের দাম এখন মার্কেট বেসড, অনেকটাই মার্কেট বেসড আছে, আচ্ছা। এবং হচ্ছে আমাদের আগের সময় আমরা যদি দেখি তাহলে ট্রেড ক্রেডিটটা হচ্ছে একটু নেগেটিভ পজিশনে ছিল, যেটা আমাদের এখন সেটা পজিটিভে দাঁড়িয়েছে। মূলত এই ট্রেড ক্রেডিটের কারণে আমাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা একটা ভালো অবস্থানে পৌঁছেছে। তো আমরা যদিও ইরানে যুদ্ধ শুরু হয়েছে যদিও মার্চ থেকে, কিন্তু আমরা তো এখন স্টেটমেন্ট দেখছি জুলাই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই স্টেটমেন্টের উপর আমাদের এখনো সেই ইম্প্যাক্টটা পড়ে নাই, স্টেটমেন্টে পড়েনি। কিন্তু আমরা যদি ইমিডিয়েট কারেন্ট সিচুয়েশন দেখি আমাদের ডলার মার্কেটে, সেখানে কি অবস্থা দেখা যাচ্ছে, যেগুলো হয়তো এই স্টেটমেন্টের পরে যখন আবার লেটেস্ট স্টেটমেন্ট আসবে তখন হয়তো আমরা দেখতে পাবো যে, কিন্তু এখন পর্যন্ত আমরা খুব ভালো একটা কমফোর্ট জোনে আছি, সেই স্টেটমেন্টটা দেখা যাচ্ছে। বাট আমাদের ফিউচার কি বলে, কি হতে যাচ্ছে? জি, এখান থেকে ফিউচারের একটা সিনারিও আমাদের কাছে উঠে আসছে। যেমন আমরা যদি প্রথম 7 মাসের যে ইম্পোর্ট
যেগুলি করা হয়েছে কমোডিটি ওয়াইজ ইম্পোর্ট, তো সেখানে আমরা কিন্তু দেখছি যে ফার্টিলাইজার কিন্তু আগের অর্থ বছরে আনা হয়েছিল 1.67 বিলিয়ন, যেটা কিন্তু এই অর্থ বছরের প্রথম 7 মাসে আনা হয়েছে 2.85 বিলিয়ন। ফার্টিলাইজার আগে থেকে আনা হয়েছে বেশি। তারপর আমরা যদি দেখি পেট্রোলিয়াম গুডস যেগুলি আছে সেটাও অনেক বেশি আনা হয়েছে। তারপর ক্রুড পেট্রোলিয়াম সেটাও অনেক বেশি আনা হয়েছে। এছাড়া অন্যান্য পণ্য যেগুলি আছে সেটাও কিন্তু গত অর্থ বছরের থেকে বেশি আনা হচ্ছে। যেহেতু রমজান মাস চলছে তার আগে আমরা অনেক বেশি ইম্পোর্ট করে থাকি। আর হচ্ছে যেহেতু এখন সামনে এই স্টেটমেন্টটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত এবং যুদ্ধটা শুরু হয়েছে এই মার্চে 28 তারিখে, ফেব্রুয়ারিতে শুরু হয়, 28 ফেব্রুয়ারি একদম শেষে মার্চে এটা ইম্প্যাক্ট আসলে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ডক্টর জাহিদ হোসেন স্যার, লিড ইকোনমিস্ট বা ফর্মার লিড ইকোনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংকের, তিনি বলছেন যে এই যুদ্ধের কারণে একটা ব্যালেন্স অফ পেমেন্টে, আগামী যে ব্যালেন্স অফ পেমেন্ট আসবে সেখানে ইম্প্যাক্ট পড়বে। বিশেষ করে হচ্ছে আমাদের ডলার মার্কেটের উপরে ইম্প্যাক্টটা পড়বে এবং হচ্ছে আমাদের যে জ্বালানি, আমাদের তো ইম্পোর্ট বেস কান্ট্রি, আমরা তো জ্বালানি ইম্পোর্ট করে নিয়ে আসি এবং এখন তো যেহেতু হরমুজ প্রণালীতে থেকে যেহেতু হচ্ছে জাহাজগুলো বন্ধ আছে, আমরা সেখান থেকে সঠিকভাবে যদি না আনতে পারি তাহলে সেটা একটা বড় রকমের একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। তাছাড়া তেলের দামও তো অনেক উচ্চ মূল্যে আমাদের কিনতে হচ্ছে, অন্যান্য গুডস উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। ডলার মার্কেটে আমরা কি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি? রিসেন্টলি তো আমরা দেখছি ডলারের দাম বেশ বাড়তে শুরু করেছে। কি অবস্থায় কত সপ্তাহ শেষ করেছে? গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, সেখানে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর অর্থনীতিবিদদের বলেছেন এবং মানে মিটিং থেকে একটা আউটকাম এসেছে, একটা স্টেটমেন্ট যে রিজার্ভটা বাংলাদেশ ব্যাংক ধরে রাখবে। তো তারপরের দিন থেকে মার্কেটে একটা, আমরা বিভিন্ন ট্রেজারি হেড এবং ব্যাংকারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মার্কেটে একটা মেসেজ গিয়েছে যে সামনে যদি ডলার ক্রাইসিসও যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রিজার্ভটা ধরে রাখবে এবং মানে খুব সহজে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ডলার সেল করবে না। তো এখান থেকে কিন্তু মার্কেটে একটা আভাস পাওয়া যায় এবং ব্যাংকগুলো কিন্তু হচ্ছে এখন বেশি দামে আগে থেকে রেমিটেন্স এরা শুরু করেছে। এই জন্য কিন্তু আমরা দেখতে পারলাম যে গত সপ্তাহের মধ্যেই কিন্তু আসলে ডলার রেট 122 টাকা 30 পয়সা থেকে 23 টাকা ক্রস করে গিয়েছে এখন। তো এটা কিন্তু যুদ্ধের একটা ইম্প্যাক্ট, অলরেডি আমরা স্ট্রেস সেটা দেখতে পাচ্ছি, স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি। আর রিজার্ভের কি অবস্থা? রিজার্ভ আসলে আমাদের তো উঠেছিল 30 বিলিয়নের উপরে, আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হিসাব অনুযায়ী BPM 6 অনুযায়ী, সেটা তো আমরা আসলে গ্রস রিজার্ভ আসলে বলে থাকি। তো সেটা কিন্তু আমাদের আকো পেমেন্টের পরে কিন্তু আবার নেমে গেছে। এখন সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি যে 29.5 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত রিজার্ভ আছে। তো এই সপ্তাহটা কেমন যেতে পারে? কি স্ট্রেস থাকবে নাকি আরো বাড়বে? কি সংকেত দিচ্ছে ব্যাংকাররা? জি, যেহেতু এখনো ওয়ার্কিং ডেজ 2 দিন ওয়ার্কিং ডেজ আছে এবং আমরা যদি ট্রেন্ডটা যদি দেখি যে গত সপ্তাহ থেকে কিন্তু আসলে বাড়ছে ডলারের দাম। তো সামনে 2 দিনও হচ্ছে বাড়তে পারে, যেহেতু আসলে ইরান যুদ্ধের পরে একটা আশঙ্কা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে আমাদের প্রবাসীরা আছেন তারা যদি রেগুলার যদি কাজ যদি না করতে পারে তাহলে কিন্তু রেমিটেন্সের একটা চাপ পড়বে, আর যদি তারা কাজ করতে পারেন তাহলে চাপ পড়বে না। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকাররা মনে করছেন, ট্রেজারি হেডরা মনে করছেন যে এটা একটা ইম্প্যাক্ট পড়বেই। সো যেহেতু তারা কাজ করতে পারছে না ঠিক মতো, যদি না পারে তাহলে এটা যেহেতু ডলার মার্কেটের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, তো সামনে আসলে দাম বাড়বেই। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমরা যদি যা যুদ্ধের আগের স্টেটমেন্ট আমরা এটা দেখছি, সেখানে কিন্তু আমরা খুব একটা ভালো অবস্থায় ছিলাম। সেটি যে সামনের দিনে কন্টিনিউ করবে না সেটির কিন্তু আভাস অলরেডি আমরা ফরেক্স মার্কেটে দেখতে পাচ্ছি যে আমাদের ডলারের দাম বাড়তে শুরু করেছে। এটার ইম্প্যাক্ট কিন্তু ডিরেক্টলি আমাদের ইনফ্লেশনে আসবে। যখন আপনি উচ্চ মূল্যে আমরা যখন তেল আমদানি করব, ফার্টিলাইজার আমদানি করব, তখন কিন্তু এটা আমাদের সরাসরি আমাদের কনজিউমারদের উপরে যেয়ে পড়বে এবং ইনফ্লেশন এখন আমাদের অলরেডি কিন্তু ফেব্রুয়ারিতে আমরা দেখেছি এটি 9% ক্রস করেছে, সেটি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।